আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের নতুন ইংরেজি শিক্ষক হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম জহিরুল ইসলাম। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্ট থেকে এলএলবি এলএলএম শেষ করেছি। বর্তমানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তো ইনশাল্লাহ ক্লাস করতে করতে সবার সাথেই আরো বেশি পরিচিত হওয়া যাবে, আরো কথা হবে ইনশাল্লাহ। তো আর ভূমিকা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে চলে যাই। তো আজকে মূলত আমরা পড়তে চাচ্ছি ইংলিশ গ্রামারের একটা টপিক, যেটা হচ্ছে সব জায়গাতেই প্রয়োজন হয়। একেবারে এসএসসি এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন এবং বিসিএস পরীক্ষা সহ জীবনের প্রতিটা পর্যায়েই লাগে। তো সেরকম একটা টপিক, সেটা হচ্ছে ভয়েস। আমি যেরকমটা লিখেছি, তো ভয়েস সম্পর্কে আমরা মোটামুটি ইতিপূর্বে সবাই বেসিকটা জেনে এসেছি, যে ভয়েস আসলে কি বা ভয়েস কত প্রকার, ভয়েসের বেসিকটা কেমন হয় সেটা আমরা জেনে এসেছি। তো আজকে আমি ভয়েসের কিছু ব্যতিক্রমী দু একটা রুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কেমন? তো প্রথম আমরা একটু দেখি যে আমরা জেনে এসেছি যে ভয়েস হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করি, আমরা বেসিকলি হচ্ছে পাঁচটা জিনিস মনে রাখি। এগুলো আমরা আগে পড়েছি। প্রথমত আমরা মনে রাখি যে এখানে দুটো বাক্য থাকবে। প্রথম বাক্যের, আচ্ছা আমরা একটা বাক্য এখানে লিখে দিই প্রথমে, যে মিস্টার কামাল teaches us English. মিস্টার কামাল teaches us English, এটা একটা বাক্য আমরা লিখলাম। এখন এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, এটা নিশ্চয়ই অ্যাক্টিভে রয়েছে। তো প্যাসিভ যখন করতে যাব, ফার্স্ট আমরা দেখব যে এই বাক্যের যে পার্টগুলো রয়েছে, প্রথমত সাবজেক্ট থাকবে, যে বাক্যের কাজটি সম্পাদন করছে। এখানে মিস্টার কামাল কাজ সম্পাদন করছে, টিচের কাজটি, সুতরাং মিস্টার কামাল হচ্ছে বাক্যের সাবজেক্ট। দেন টিচ হচ্ছে ভার্ব। তারপর আমরা জানি যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হচ্ছে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। সো টিচ হচ্ছে একটা ভার্ব, শিক্ষা দেওয়া। এখন যদি আমি বলি যে কাকে শিক্ষা দেয় বা কাকে শেখায় বা কাকে পড়ায়, সো এর উত্তর হবে আমাদেরকে। সো আমাদেরকে এটা একটা অবজেক্ট, এবং কি পড়ায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকেই আমরা অবজেক্ট বলি নিশ্চয়ই। সো আজ যেমন একটা অবজেক্ট, ঠিক সেম ভাবে কি পড়ায় এর উত্তরে আমরা ইংলিশ পাই। সো ইংলিশটাও একটা অবজেক্ট। সো আমরা এই বাক্যে দুটো অবজেক্ট পেয়েছি, সাবজেক্ট পেয়েছি এবং ভার্ব পেয়েছি। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট 1 এবং এইটা অবজেক্ট 2। সো আমরা এখন কি করব? আমরা মূলত পাঁচটা কাজ করি, হাতের পাঁচটা কাজ কি কি করি? ফার্স্ট ওয়ান হচ্ছে, আমরা যখন কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করি, তখন আগের বাক্যের যে অবজেক্টটি রয়েছে সেটিকে সাবজেক্ট বানাই। তার মানে প্রথম কাজটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট। সেকেন্ড যেটা করি সেটা হচ্ছে বি ভার্ব বসাই আমরা। বি ভার্বটা কি অনুসারে? নিশ্চয়ই টেন্স অনুসারে। থার্ড হচ্ছে আমরা ভার্ব 3 বসাই। ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেই ভার্বটা থাকবে আমাদের মূল ভার্ব, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে টিচ ছিল ভার্ব হিসাবে। দেন 4 নম্বরে আমরা যেটা করি, চতুর্থ কাজ, সেটা হচ্ছে আমরা একটা প্রিপোজিশন বসাই। তবে আমরা জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন 90% কেসেস আমরা কিন্তু বাই বসাই, এবং অন্যান্য ক্ষেত্রে যদি অন্য কোনো প্রিপোজিশন বাক্যে থাকে সেটা আমরা বসিয়ে দিতে পারবো। সো আমরা এখানে একটা বাই দিলাম। এবং ফিফথ এবং দ্য লাস্ট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমরা আগের বাক্যের যে সাবজেক্টটা বাকি ছিল, আগের বাক্যের অবজেক্টটাকে কিন্তু আমরা অলরেডি সাবজেক্ট বানিয়ে দিয়েছি। সো আগের বাক্যের সাবজেক্টটাকে এখন কি করব? সাবজেক্টটাকে আমরা অবজেক্ট বানিয়ে দিব। সো সেটাই আমরা লিখছি যে সাবজেক্টকে অবজেক্ট। সো here is the 5 tasks of a voice change. সো এখন আমরা এই যে 5টা কাজের কথা বললাম, কি কি বললাম আবার যদি আমরা একটু মুখে বলি।
প্রথমত অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সেকেন্ডলি বি ভার্ব বসাবো টেন্স অনুসারে, থার্ডলি হচ্ছে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, ফোর্থলি প্রিপোজিশন মেইনলি হচ্ছে বাই, আর ফিফথলি হচ্ছে আগের বাক্যের যে সাবজেক্টটা সেটাকে আমরা অবজেক্ট বানাবো। সো এই পাঁচটা কাজ যদি আমরা এখন এটার সাথে করে ফেলি তাহলে যা আসে সেটাই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। সো আমরা করি দেখি এখানে কিভাবে এই পাঁচটা কাজ করা যায়। তো প্রথম কাজটা কি ছিল, অবজেক্টকে সাবজেক্ট বানানো। সো আগের বাক্যের কোনটা অবজেক্ট, এখন আমরা তো জানি যে এখানে দুটোই অবজেক্ট রয়েছে, আজ ব্যক্তিবাচক অবজেক্ট, ইংলিশ বস্তুবাচক অবজেক্ট। সো এই দুটো অবজেক্ট যখন থাকবে তখন আমরা চাইলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে পারবো। সো সবচেয়ে ভালো হচ্ছে অবজেক্ট বস্তুবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নেওয়া, তারপরে যদি আমরা চাই যে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিব, নো প্রবলেম। সো আমি বস্তুবাচকটাকেই নিচ্ছি, ইংলিশটাকেই নিচ্ছি। সো ইংলিশ আমরা নিলাম ফার্স্ট, অবজেক্টকে সাবজেক্ট বানালাম। এখন এখানে আবার একটা কথা আছে যে অবজেক্টকে সাবজেক্ট কিভাবে বানাবো। এখানে আসলে অবজেক্টকে সাবজেক্ট বানানোর সময় কোনো কিছু ফর্ম চেঞ্জ করতে হবে না, কারণ আমরা জানি যে কোনো একটা যদি নাউন থাকে, নাউনের কিন্তু সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম সেম হয়। প্রনাউনের ক্ষেত্রে আইটা মি হয়, মিটা আই হয় সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে, বাট নাউন যখন থাকবে তখন কিন্তু সেম হবে। সো যখন ইংলিশটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব তখন জাস্ট ইংলিশ এটাই লিখে দেব। সো লিখলাম ইংলিশ, দেন আমরা কি করব, বি ভার্ব। সো যখন আমরা বি ভার্ব লিখবো নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, সুতরাং এটা কি টেন্স, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে। সো টিচেস, আমরা জানি এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব আমরা সবাই জানি যে অ্যাম, ইজ অথবা আর। সো এখানে রয়েছে ইংলিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নিশ্চয়ই ইজ হবে, এগুলো আমরা ইতিপূর্বে কিন্তু জেনে এসেছি ছোটবেলায়। সো ইংলিশ ইজ, দেন আমরা কি করব, দেন আমরা থার্ড কাজটা সেটা হচ্ছে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব রয়েছে টিচ, সো টিচার যে ফর্ম সেটাও আমরা জানি টট, ইংলিশ ইজ টট লিখে দিলাম। দেন এখানে যেহেতু অন্য কোনো প্রিপোজিশন নাই, সো আমরা জানি যে 90% কেসেস আমরা বাই লিখি, সো দিয়ে দিলাম বাই, ইংলিশ ইজ টট বাই। তারপর যেটা আমরা করব মিস্টার কামাল, তো আমরা লিখে দিলাম মিস্টার কামাল, আমাদের বাক্যটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। কিন্তু এখানে আমি একটা জিনিস করিনি, সেটা কি বলতে পারবেন? আচ্ছা, আমি যে জিনিসটা লিখিনি সেটা হচ্ছে আরো একটা অবজেক্ট কিন্তু রয়ে গেছে, সেটা আমরা লিখিনি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে সাবজেক্ট নিয়েছি, তো আর যেই অবজেক্টটা বাকি আছে সেটা কি করব, সেটা আমি ইচ্ছে করেই লিখিনি। তো চলুন দেখি সেটাকে কি করব। সেটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের পরে বাকি থাকা অবজেক্টটাকে হুবহু লিখে দিব, অর্থাৎ ওটাকে আর ফর্ম চেঞ্জ করতে হবে না, কেমন? সো ইংলিশ ইজ টট, আমাদের যে অবজেক্টটা ছিল আজ, ওটাকে আমরা এই টটের ঠিক পরেই এখানে লিখে দিব। ঠিক আছে, এখানে আমরা টটকে লিখে দিব, সরি আজকে লিখে দিব, এখানে আমরা টটের ঠিক পরেই আজটাকে লিখে দিব। তাহলে কি হয়ে যাবে, ইংলিশ ইজ টট আস বাই মিস্টার কামাল। সো এটি হচ্ছে আমাদের ভয়েসের একেবারে শুরুর যে দিকটা সেটা। তো আমি বলেছিলাম যে আপনাদের কিছু অ্যাডভান্স রুল পড়াবো, তো তার আগে আমি মোটামুটি আমাদের বহুল প্রচলিত একটা রুল পড়িয়ে দিলাম, যাতে করে পরবর্তী যে রুলগুলো আসবে সেগুলো যাতে আপনাদের ইজিলি বুঝতে সুবিধা হয় বা মনে থাকে। সো আমরা এবার একটু অ্যাডভান্সড একটা রুলে যেতে পারি। তার আগে আমি একটা ছোট কাজ করতে পারি, আপনাদেরকে হচ্ছে আমি একটা ভয়েস দিতে পারি, একটি ভয়েস, আপনারা একটু আমাকে লিখে দেখাবেন, আমি দেখি যে কে কে লিখতে পারছেন বা কোথায় সমস্যা হচ্ছে। যদি এটা লিখতে পারেন তাহলে আমরা একটু পরবর্তীতে অ্যাডভান্সড একটা রুলের দিকে যাব। তো চলেন দেখি আমাদের সেই এক্সারসাইজটা কি হতে পারে। সো আমি আপনাদেরকে যেটা দিলাম সেটা হচ্ছে কাউ গিভস আস মিল্ক, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। সো এটা কিন্তু আমরা করতে পারবো, দেখি কে কে করতে পারেন।
আচ্ছা, আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি প্রায় সবাই এটা করতে পেরেছেন। ইটস গুড। সো আমরা তাহলে ভয়েসের যে বেসিক রুলটা আছে সেটা আমরা জানি। তো ইনশাআল্লাহ তাহলে আমরা যে অ্যাডভান্স রুলগুলো রয়েছে, যেগুলো আমাদের মূলত মেডিকেল এক্সাম সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে, সেই রুলগুলোর দিকে এবার আমরা একটু যাব। তো আমরা একটু এখন দেখব, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, আমরা তখন যে সেন্টেন্স দেখছিলাম সেটা নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা তো জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, দেন ভার্ব থাকে, তারপর বাকি অংশ কিছু একটা থাকতে পারে, অবজেক্ট থাকতেও পারে। আর যেহেতু ভয়েস, এখানে নিশ্চয়ই অবজেক্ট থাকবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার জন্য কিন্তু অবজেক্ট থাকাটা আবশ্যক না। তবে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন নিশ্চয়ই অবজেক্ট থাকবে, দেন ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনও আমরা জানি যে শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকে, দেন অক্সিলারি ভার্ব থাকে, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, তারপর বাকি অংশ এরকম থাকতে পারে। তো সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা দেখবো। আচ্ছা, একটু গঠনটা আমি লিখে দিই, যদিও এগুলো একদম বেসিক পড়া, তারপর একটু গঠনটা লিখে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ কিছু থাকতে পারে, এখানে অবজেক্ট থাকতে পারে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সো অনেকে প্রশ্ন করতে পারেন যে সবগুলোই কি থাকবে এখানে? যেমন ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট সবগুলোই যে থাকতে হবে, ইটস নট নেসেসারি। এখানে দুটো বা তিনটা অংশ থাকতে পারে, একটা বা দুটো অংশ মিসিং থাকতে পারে, তবু কিন্তু সেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সো এখন আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে করতে একই সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও দেখে ফেলবো এবং অ্যাকটিভ প্যাসিভ ভয়েসটাও দেখে ফেলবো। তো আমরা একটু দেখি, চলেন। আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হু কল্ড ইউ, কে তোমাকে কল দিয়েছে। আচ্ছা, এখন এই যে বাক্যটা হু কল্ড ইউ, এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, তারপরে আমাদের গঠনটা যেমন ছিল যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু এখানে মিসিং। তাহলে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়নি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, তারপরে মেইন ভার্বটা কিন্তু রয়েছে, অবজেক্ট রয়েছে। সো তিনটা পার্ট এখানে রয়েছে। আমরা একটা কথা মাথায় রাখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবগুলো পার্ট থাকবে না, থাকলে হলো, না থাকলে নাই, সমস্যা নাই। কিন্তু যেই পার্টগুলো থাকবে সেই পার্টগুলো হবে স্ট্রাকচারালি বা সিরিয়ালি, অর্থাৎ কেউ সিরিয়াল ব্রেক করবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্বটা কিন্তু অবজেক্টের আগে অবস্থান করে, এই বাক্যটাতে আমরা সেম দেখতে পাচ্ছি যে এর আগেই কল্ড অবস্থান করছে। তারপর আমরা এর আগে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি না, ডব্লিউএস ওয়ার্ড দেখতে পাচ্ছি, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, অক্সিলারি নাই, সেটা নাই, ইটস ওকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে ডব্লিউএস ওয়ার্ডটা একই সাথে ডব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্ট দুটো হিসেবেই কিন্তু এখানে কাজ করছে। হ্যাঁ, সো আমরা যে বাক্যটা দেখলাম হু কল্ড ইউ, এখন এই বাক্যটাকে যদি আমরা নরমালি অ্যাসার্টিভের নিয়মে আগে প্যাসিভ ভয়েস করি তাহলে কেমন দাঁড়ায় সেটা একটু দেখি, তারপর আমরা ইন্টারোগেটিভ করার চেষ্টা করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য ফার্স্টে এটাকে অ্যাসার্টিভের মতো করে চিন্তা করব বা অ্যাসার্টিভে রূপান্তর করে নিব, দেন ওটার ভয়েস চেঞ্জ করার পরে আমরা কি করব, আমরা আবার হচ্ছে প্যাসিভে রূপান্তর করব। সো একটু দেখি, হু কল্ড ইউ, এখন হুটা যেহেতু সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো নরমালি যেটা হয়, আমরা আমাদের যে পাঁচটা কাজ রয়েছে সেই পাঁচটা কাজ আমরা করব। প্রথমে অবজেক্ট ইজ সাবজেক্ট, সো আমি লিখলাম ইউ, দেন হচ্ছে এটা কল্ড। সো এটা কোন টেন্সে আছে একটু বলেন তো দেখি, কে কে বলতে পারেন? আচ্ছা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা তো জানি যে বি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার রয়েছে, তাহলে ইউ এর সাথে ওয়্যার যাবে, দিলাম ইউ ওয়্যার। তারপরে আমরা যেটা করব থার্ড কাজ ভার্ব 3। সো ভার্ব 3 আমরা জানি কোন ভার্বের সাথে যদি ইডি যুক্ত থাকে সেটা ভার্ব 2 ভার্ব 3 সেম হয়। সো ইউ আর কল্ড লিখলাম, দেন হচ্ছে বাই, তারপর হোয়ার অবজেক্টিভ কেসও আমরা জানি বাই whom। ওকে, this one is like an assertive sentence. Okay, so এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস অলরেডি হয়ে গেছে, এখন এটাকে যদি আমরা আবার ইন্টারোগেটিভে রূপান্তর করতে চাই তাহলে কি করব? তাহলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ফার্স্টে ডব্লিউএস ওয়ার্ড লিখতে হবে। এই যে আমাদের যেই রুলটা আছে শুরুতে, সেই রুল অনুসারে আমরা দেখব এই স্ট্রাকচারে কোন কোন পার্ট এখানে আছে, সেই পার্টগুলো স্ট্রাকচারে লিখে দিব।
তাহলেই ওকে। তাহলে কোন কোন পার্ট রয়েছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, সো দিলাম একটা হুম। তারপরে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সো অর দিলাম, অর, হুম অর। দেন কি হবে? দেন হবে সাবজেক্ট। তাহলে কি রয়েছে এখানে? ইউ দিলাম, হুম অর ইউ। তারপর কি? মেইন ভার্ব কল্ড। তারপরে কি হবে? তারপর হচ্ছে অবজেক্ট হবে, তাই তো? এখন বিষয়টা হচ্ছে যে হুম আর ইউ কল্ড, এই যে এইটুকু লিখলাম, এরপর কিন্তু আর কোনো অংশ আমরা দেখতে পাচ্ছি না, বা বাকি অংশ এর মধ্যে আর কোনো কিছু নেই। সো একটা ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে বাই। এখন আমরা কিন্তু জানি যে বাই নরমালি এটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন গুলো কিন্তু সাধারণত কোনো বাক্যের শেষাংশে বসে না কোনো কার্যকারণ ছাড়া। কিছু স্পেশাল ক্ষেত্রে বসতে পারে, তবে নরমালি প্রিপোজিশন সবসময় কি প্রিপোজিশন, অর্থাৎ কোন একটা নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে সে। সো এই বাইটাকে আমরা শুরুতে দিয়ে দিব। সো দ্য অ্যান্সার ইজ বাই হোম অর আর ইউ কল্ড। বাই হোম অর আর ইউ কল্ড। সো বাই হোম আর ইউ কল্ড লিখে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। সো এটা আমাদের যেই অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তর, সেটার পরে আমরা আবারও কি করলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল খুব সফলভাবে। সো এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এইবার যদি আমরা একটু একটা প্র্যাকটিস করি, আপনাদেরকে আমি একটা করতে দিই। What disturbs you? I mean, what disturbs you? কোন জিনিসটা তোমাকে বিরক্ত করে? এখন এটাকে যদি আমরা ভয়েস করতে চাই, একটু দেখি কে কে এটা করতে পারেন। একটু ট্রাই করেন দেখি কে কে করতে পারেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন করতে পেরেছেন এটা। আবার কয়েকজন প্রশ্ন করেছেন হোয়াট এর অবজেক্টিভ কেস কি হবে। সো সেটা একটু আমি বলে দিই। আসলে হোয়াট এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস দুটোই হোয়াট। হ্যাঁ, সো আমরা আগের যেই রুলসটা আছে সেটা ফলো করলে আমরা এটাও কিন্তু করতে পারবো। তো আমরা যদি লিখি, প্রথমে যদি আমরা লিখি ইউ, দেন যেহেতু ডিস্টার্বস প্রেজেন্ট ইনটেন্স, সো এটা হবে আর বি ভার্বটা। তাহলে প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট ইউ কে লিখেছি, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব এম ইজ এর মধ্যে আর নিয়েছি, দেন ভার্ব 3। তো ডিস্টার্বের ভার্ব 3 কি হবে? ডিস্টার্বড। ইউ আর ডিস্টার্বড বাই হোয়াট? সো এটা হবে আমাদের নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সের যেই ভয়েসটা সেটা। এবার আমরা কি করব? এটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করব। সো ইন্টারোগেটিভ রূপান্তর করলে কি হবে? ইউ আর ডিস্টার্বড বাই হোয়াট। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ডটা লিখব, হোয়াট। দেন আমরা কি লিখব? আমরা হচ্ছে বি ভার্বটা দিয়ে দিব, কারণ ডব্লিউএস ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে। সো এখানে বি ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। সো এখন যদি আমরা হোয়াট লিখি, তারপরে যে বি ভার্বটা দিব, এখানে একটা ব্যাপার আছে যে তোমাকে কোন জিনিসটা ডিস্টার্ব করে, মানে তুমি কোন জিনিসের দ্বারা ডিস্টার্ব ফিল হও। সো এখানে কি হবে? এখানে হোয়াট এর পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হোয়াটটাকে এখানে সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে চিহ্নিত করছে না, বাট ইউটা কিন্তু সিঙ্গুলার হয় না কখনোই। আমরা জানি যে ইউ সবসময় প্লুরাল ভার্ব ধারণ করে। সো যেহেতু হোয়াট সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই বোঝাতে পারে, সো আমরা চাইলে এখানে আরটাকেও রাখতে পারবো, অথবা চাইলে আমরা ইজও নিতে পারবো। আচ্ছা, আমি এখানে আরটাই রাখলাম। তাহলে হোয়াট আর, দেন সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ইউ। তারপর কি আছে? মেইন ভার্ব 4 নম্বরে, হোয়াট আর ইউ ডিস্টার্বড লিখলাম। তারপর কি আছে? বাই। সো হোয়াট আর ইউ ডিস্টার্বড বাই। আর এখন আমরা জানি যে নরমালি যেটা হয় যে প্রিপোজিশনটা সবার পরে বসে না। সো আমরা কি করব? তাহলে বাইটাকে একদম শুরুতে নিয়ে আসবো ডব্লিউএস ওয়ার্ডের আগে।
সো আমরা বাইটাকে শুরুতে নিয়ে আসছি আগের মতোই ঠিক। সো তাহলে পুরো বাক্যটা হয়ে গেল বাই হোয়াট আর ইউ ডিস্টার্বড, মানে কোন কোন জিনিসের দ্বারা তুমি ডিস্টার্ব হও, তুমি বিরক্ত হও। সো হয়ে গেল এটা, থ্যাংক ইউ। সো এবার আমরা যাই একটু ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে। আমরা দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা কেমন হয়। আমাদের কিন্তু বিভিন্ন মেডিকেলের ভর্তি পরীক্ষায় এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ গুলো সবচেয়ে বেশি আসে। সো এটা আমরা একটু দেখবো যে আসলে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কেমন হয়। তো আমরা নর্মালি জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কিন্তু রিকোয়েস্ট, তারপরে হচ্ছে অর্ডার ইত্যাদি বোঝাতে পারে। আর চেনার উপায় হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়। সেটা হতে পারে মেইন ভার্ব, আবার হতে পারে লেট, কিংবা অন্য কোনো ছোটখাটো ভার্ব, সেগুলো ভার্ব দিয়েও হতে পারে। সো এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস যখন আমরা চেঞ্জ করব, তখন আমরা ছোট্ট একটা ট্রিক্স ফলো করব। কি ট্রিক্স, চলুন আমরা একটু দেখে নেই। সবচেয়ে ছোট ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি আমি স্টার্ট করি, ডু ইট, এটা করো। আমি আপনাকে কোন একটা কাজ দিয়ে বললাম যে ডু ইট, এটা করো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেন শেষে ফুল স্টপ, তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স নিশ্চয়ই। তো কিভাবে করব? ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার খুব ছোট্ট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ থাকলেই আমরা লেট ইউজ করব। ইম্পারেটিভ থাকলেই লেট, কোনো কথা নাই। ইম্পারেটিভ যখনই আমরা দেখবো, সাথে সাথে আমরা মনে করবো যে এটার প্যাসিভে কি হবে, লেট দিয়ে শুরু হবে। সো আমরা প্রথমে একটা লেট লিখবো, লেট, তারপরে হচ্ছে আমরা অবজেক্ট লিখবো, লেট প্লাস অবজেক্ট। সো এখানে কি অবজেক্ট রয়েছে, ইট, এই যে অবজেক্ট আমরা লিখে দিলাম লেট ইট। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে লিখবো বি, আমরা বি লিখবো, এটা হচ্ছে রুলস। লেট ইট বি প্লাস হচ্ছে ভার্ব 3। এখানে যেই ভার্বটা রয়েছে ডু, এই ভার্বটাকে আমরা ভার্ব 3 হিসেবে ইউজ করব, তাহলে হয়ে যাবে কি ডান। সো এটা কি হয়ে যাবে, লেট ইট বি ডান। আচ্ছা, এখন একটা ব্যাপার আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে আমরা অ্যাসার্টিভে যেভাবে করেছি সেটা, সেই রুলস হুবহু এখানে কেন ফলো করতে পারছি না বা ইউজ করতে পারছি না। সো এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি যে আমরা অ্যাসার্টিভে কিন্তু সাবজেক্টটাকে দেখি যে প্রকাশ্য আছে, অবজেক্ট প্রকাশ্য আছে, কিন্তু ইম্পারেটিভে যেটা হয়, ইম্পারেটিভে কিন্তু সাবজেক্টটা প্রকাশ্য থাকে না। সাবজেক্ট নিশ্চয়ই আছে, তবে সেটা উজ্জ্ব, মনে মনে একটা ইউ থাকে, তবে সেই ইউটাকে যদি আমরা প্রকাশ করে দিই, তখন কিন্তু সেটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, সেটা ইম্পারেটিভ থাকবে না। ব্যাপারটা একটু মজা করে বলা যায় যে আমরা হচ্ছে যে যখন কোনো কিছুর প্রতি ক্রাশড, হ্যাঁ, তখন আমরা কি করি, সেটাকে মনে মনে রেখে দিই, আমরা প্রকাশ করতে চাই না। আমরা ভাবি যে প্রকাশ করে দিলেই বিপত্তি ঘটে যাবে। আই এম জোকিং। তো জাস্ট লাইক দিস, এখানে যদি আমরা মনের কথাটা প্রকাশ করে দিই, তাহলে বিপত্তি হয়ে যাবে, তাহলে এটার ইম্পারেটিভ থাকবে না, তখন অ্যাসার্টিভ হয়ে যাবে। কেন অ্যাসার্টিভ হয়ে যাবে? কারণ অ্যাসার্টিভ শুরু হয় সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। সো তখন ওই স্ট্রাকচারে পড়ে যাবে। সো যেহেতু এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সো অ্যাসার্টিভের রুলটা আমরা হুবহু ফলো করতে পারছি না। এই কারণে আমরা এখানে একটা ভিন্ন রুল অ্যাপ্লাই করছি। সেই রুলটা মোটেই কঠিন নয়, আপনারা একটু যদি সিনসিয়ারলি একবার একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্ব 3, লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্ব 3, যাই কিছু থাকুক না কেন বাক্য, লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্ব 3। তাহলে লেট প্লাস অবজেক্ট কি আছে, লেট ইট বি প্লাস ভার্ব 3। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বি ভার্বটা কি আমরা টেন্স অনুযায়ী ভিন্ন ভিন্ন বি ভার্ব বসাবো, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ ইত্যাদি ইত্যাদি বসাবো কি আমরা? না, উত্তর হচ্ছে না, আমরা ওরকম কোনো বি ভার্ব বসাবো না। আমরা জাস্ট যেই মেইন বিটা রয়েছে, বিইবি, ফাদার অফ অল বি ভার্বস, সেই বিটাকেই হুবহু আমরা বসিয়ে দেবো, কেমন? ওকে, তাহলে লেট ইট বি ডান, ইটস ওকে। এইবার এখান থেকে ছোট্ট একটা লেটস থাকতে পারে, যে এটা হচ্ছে তো খুবই ইজি একটা সেন্টেন্স। এখন যদি এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেটার সলভ আমরা কিভাবে করব? তো চলুন দেখি যে এর চেয়ে যদি অ্যাডভান্স লেভেলের একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেটা আমরা কিভাবে সলভ করব। ওকে, এর চেয়ে অ্যাডভান্সড এরকম থাকতে পারে যে
let me buy a novel. Let me buy a novel. আমাকে একটু উপন্যাস কিনতে দাও, আমাকে একটু উপন্যাসের বই কিনতে দাও। এখন আমরা এতক্ষণ কিন্তু বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই লেট হবে, তো এটা কিন্তু শুরুই হয়েছে লেট দিয়ে, তো এটা আমরা কিভাবে করব? সো চলুন দেখি কিভাবে করব আমরা এটাকে। এবং এখানে আরেকটা ব্যাপার কিন্তু রয়েছে, আপনারা খেয়াল করলে দেখবেন যে লেট মি বাই, আমাকে কিনে দাও, এ নোভেল, একটা উপন্যাস। এখন আমাকে কিনে দাও, লেট দিয়ে শুরু হয়েছে বাক্যটা। এই আমাকে, এটা কিন্তু একটা অবজেক্ট, রাইট? কারণ এখানে কাকে সেটার প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আবার কি কিনে দিবে? আচ্ছা, আমি আবারও বলি যে অবজেক্ট কিন্তু নির্ণয় করতে হয় ভার্বকে প্রশ্ন করে। ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখন কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা নোভেল পাই। ভার্বটা হচ্ছে বাই, সো বাই মানে কিনে দেওয়া। কি কিনে দিবে? নোভেল, এটা একটা অবজেক্ট। কাকে কিনে দিবে? আমাকে, তাহলে এটা আরেকটা অবজেক্ট। সো ওই যে আমরা শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখছিলাম উইথ ডাবল অবজেক্টস, তাহলে এটাও কিন্তু ডাবল অবজেক্টস যুক্ত একটা বাক্য। সো এটা আমরা কিভাবে চেঞ্জ করব ভয়েস? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, একটু মনে রাখবেন আমাদের স্ট্রাকচার এরকমটাই থাকবে। আমাদের আগের যে স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্ব 3 ওটাই থাকবে। যেহেতু একটা অবজেক্ট বেশি হয়েছে, সেই অবজেক্টটা জাস্ট বাই দ্বারা যুক্ত হয়ে যাবে শেষে। এখন তাহলে দুটো অবজেক্ট যে আছে, ব্যক্তিবাচক আর বস্তুবাচক, এটাকে প্রশ্ন হতে পারে যে দুটো অবজেক্টের মধ্যে তাহলে কোনটা প্রথমে দিব আর কোনটা পরে বাই যুক্ত করে লিখবো, সেটা একটু ক্লিয়ার করি। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা ফলো করি, লেট প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোন অবজেক্টটা দিব, ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? উত্তর হচ্ছে, দেখেন নরমালি আমরা কি করি, বাইয়ের পরে যেটা লিখি সেটা সাধারণত ব্যক্তিবাচক হয়। বাই দিয়ে আমরা কি করি, সাধারণত বুঝাই যে কোনো কিছু দ্বারা, হ্যাঁ, একজন ব্যক্তি কাজ করছেন, এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝাই, কোনো ব্যক্তির দ্বারা একটা কাজ হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা বাই যুক্ত করে ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটা শেষাংশে লিখবো। তাহলে আরেকটা যেটা অবজেক্ট থাকে নোভেল, মানে বস্তুবাচক যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা নিশ্চয়ই আমরা শুরুতে লিখবো। অর্থাৎ আমাদের যে এই যে লেট প্লাস অবজেক্ট, এখানে যে অবজেক্টটা থাকে এই অবজেক্টটা হবে বস্তুবাচক শুরুতে, আর ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা শেষে লিখবো। এই পুরো গঠনটা লেখার পরে লাস্টে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট এটা লিখে দিব। ইটস ওকে। সো তাহলে আমরা কি করব, লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট কি ছিল, লেট এ নোভেল। আর নোভেল যেহেতু নাউন, এটার কোনো ফর্ম চেঞ্জ হবে না, সাবজেক্ট অবজেক্ট সেম। সো লেট এ নোভেল লিখলাম, তারপর কি লিখবো আমরা, লেট প্লাস অবজেক্ট, দেন কি লিখবো, বি। সো লেট এ নোভেল বি, দেন হচ্ছে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 কি হবে, বট। লেট এ নোভেল বি বট। তারপর কি করবো আমরা, আরেকটা অবজেক্ট রয়ে গেছে যেটা একটু আগে বলছিলাম যে বাই যুক্ত করে ব্যক্তিবাচক অবজেক্ট, অবজেক্টই থাকবে। আরেকটা ভালো কথা বলি, এখানে অবজেক্ট কিন্তু সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে না। অবজেক্টটা অবজেক্টই থাকবে, কারণ লেট একটা ভার্ব, আর ভার্বের পরে যেই পার্সনটা আসে সেটা কখনোই সাবজেক্টিভ ফর্মে হয় না, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ভার্বের পরে যেই পার্সনটা আসে সেটা অলওয়েজ অবজেক্টিভ ফর্মে হবে। সো লেটের পরে আমরা যেহেতু লিখছি, সুতরাং এগুলো কি অবজেক্টিভ ফর্মেই হবে, এবং আগের বাক্যে কিন্তু অবজেক্টিভ ফর্মেই ছিল। এই নোভেল এটা নিজেই অবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবেই আছে, মেয়ে অবজেক্টিভ ফর্ম, বাইয়ের পরে এটা কি অবজেক্টিভ ফর্ম হিসেবেই আছে। সো আমরা এখন যদি একটু বড় ইম্পারেটিভ সেন্টেন্স দেয় এরকম, তাহলে নিশ্চয়ই করতে পারবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মোটামুটি এই দুটো রুলসই ছিল। আশা করছি এই দুটো রুলসের মধ্যে একটা কমন পড়ে যাবে আমাদের এক্সামে ইনশাআল্লাহ।